নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। আর হানাবাড়ি মানেই শুধু ভূতুরে নয়, কিছু কিছু সময় অদ্ভুতুরেও ঘটে। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম লেখক শ্রী শঙ্কর চ্যাটার্জির কলমে একটি ভয়াল ভৌতিক ভয়ঙ্কর গল্প, যার নাম পিণ্ডদান। আজকে গল্প পাঠে ব্রতদীপ। চলো গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। সঞ্জিতের কয়েকদিন ধরেই ভয় ভয় লাগছিল, আর কয়েকদিন বাদেই তার অপারেশন। পেটের যন্ত্রণার কারণে ডাক্তার দেখানো, শেষে ধরা পড়ল পেটে টিউমার, বেশ বড় আকার ধারণ করেছে। ও নিজেও বুঝতে পারেনি। কতই বা বয়স ওর, বড়জোর 24। নিজের গাফিলতির জন্য এই অবস্থা। মোটো মোটো পেইন কিলার ট্যাবলেটগুলো খেয়েছে। বাবা মায়ের একমাত্র সন্তান, জলপাইগুড়ির নার্সিংহোমেই ডক্টর সোম অপারেশনটা করবে। বাবা চেয়েছিল কলকাতা গিয়ে অপারেশন হোক, কিন্তু ডক্টর সোম সাহস দিল, তাই ওরা রাজি হলো। আজ বুধবার, ডাক্তার শনিবার অপারেট করবে। শুক্রবার বেলায় ভর্তি হতে হবে। কেমন যেন একটা নার্ভাস লাগছে ওর, যদি অপারেশন সাকসেসফুল না হয়। ডাক্তার যতই ওকে আশ্বাস দিক না কেন, যার হয় সেই একমাত্র বুঝতে পারে। কত রকম বাজে চিন্তা মাথায় আসে। যদি সে মরে যায়, এই সুন্দর পৃথিবীর আলো যদি আর দেখতে না পায়, সে মরে গেলে বাবা মায়ের কি হবে? তাছাড়া আর একটা চিন্তা তাকে বেশি ভাবাচ্ছে। আগামী মাসে নতুন চাকরিতে জয়েন করার কথা। হায়দ্রাবাদে একটা নামজাদা কোম্পানি, ফ্লাইটের টিকিট কাটাও কমপ্লিট। ডাক্তারবাবু অবশ্য বলেছে, হ্যাঁ, একটু ডিফিকাল্ট সার্জারি হলেও দিন-12 মধ্যে ফিট হয়ে যাবে। কে জানে কতটা সত্যি। শুক্রবার ওরা নার্সিংহোমে এলো। তার আগেই ওর গ্রুপ অনুযায়ী ব্লাড নার্সিংহোমই জোগাড় করে রেখেছে। মা যাবার আগে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল। বাবা ওর জন্য কেবিনের ব্যবস্থা করেছে, যাতে ছেলের কোনো অসুবিধা না হয়। কাল সকাল 10টায় অপারেশন হবে, প্রায় ঘন্টা দেড়েকের। বিকেল থেকেই ওর খাওয়া বন্ধ, স্যালাইন দেওয়া শুরু হলো। ওর কেবিনের ঘড়িতে রাত 10টা বাজছে। একাই রয়েছে, মাথার মধ্যে চিন্তাগুলো হুটোপাটি করছে। এখন এই শান্ত পরিবেশে সেগুলো যেন আরো প্রকট হয়ে উঠছে। খালি মনে হচ্ছে আজকের রাতটাই তার জীবনের অন্তিম রাত। ডাক্তারের প্রতিশ্রুতিও কেমন জোলও ঠেকছে। মনটা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এটা তো তার পক্ষে ভালো লক্ষণ নয়। সঞ্জিত চেষ্টা করলো মনকে শক্ত করতে। কত বড় বড় জটিল অপারেশন নির্বিঘ্নে হয়ে যাচ্ছে। এই তো রাঙা মামার ওপেন হার্ট সার্জারি হলো কিছুদিন আগে, এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করে সে। এখন মনে হচ্ছে সিঙ্গেল কেবিন না নিলেই ভালো হতো। তবু অন্য কোনো রোগীর সঙ্গে কথা বললেও এসব ছাইবাস চিন্তাগুলো মাথায় আসতো না। এই সময় একজন নার্স ঢুকলো। সে স্যালাইনের বোতলটা চেক করে বলল, রাতের আয়া আসবে, যদি কিছু দরকার লাগে বলবেন। সঞ্জিত এবার একটু চোখটা বন্ধ করে ঘুমোবার চেষ্টা করতে লাগলো। নতুন একটা ভাবনা মনে উদয় হলো। এই কেবিনে এর আগেও অনেক রোগী এসেছে, তার মধ্যে সবাইকে বেঞ্চে ফিরে গেছে। ব্যাস, শুরু হয়ে গেল নতুন এক কাহিনী। তার আত্মা যদি এখনো এখানে থেকে থাকে। ভয়ে ভয়ে চোখ খুলে ঘরের চারিদিকে দেখতে গিয়ে মনে হলো দমটা আটকে গেল। ঘরের কম আলোয় দেখল জানালার কাছে টুলে বসে একটা সবুজ বারওয়ালা সাদা শাড়ি পরা একটা মেয়ে, মুখটা অন্ধকারে ঢাকা। বুকের মধ্যে যেন হাতুড়ি পেটাচ্ছে। উঠে বসতেও শক্তি পাচ্ছে না, হাত পা ঠান্ডা লাগছে। মুখ দিয়ে অনেক কষ্টে উচ্চারণ করলো, কে কে ওখানে? গলার স্বরটা ভেঙে গেল। গলার আওয়াজে মেয়েটা ধীরে ধীরে মাথা তুলে সঞ্জিতের দিকে তাকালো। মিষ্টি গলায় বলল,
কি হলো, ভয় পেয়েছেন নাকি? মনে মনে অল্প সাহস ফিরে এলো, নিজের মনেই লজ্জিত হলো। এই তাহলে রাত্রের আয়া। ওর চোখ বন্ধ থাকাকালীনই নিশ্চয়ই এসে বসেছে। আমতা আমতা করে বলল, ঘরে বড় আলোটা একটু জ্বালিয়ে দিন। মেয়েটা উঠে আলোটা অন করলো, মুখের দিকে তাকিয়ে বলল, অপারেশনের আগে মনটা একটু দুর্বল হয়। ভয় নেই, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি আছি। টুলে বসে বই পড়ছি। এবার সত্যি লজ্জা লাগলো। কি ভাবছে মেয়েটা কে জানে। সঞ্জিতের থেকে বয়সও ছোট, চোখটা বন্ধ করল। বইয়ের পাতা উল্টানোর শব্দে বুঝলো মেয়েটা আবার বই পড়ায় মনোযোগ দিয়েছে। চোখ বুঝে সঞ্জিত ভেবে চলে, আজ বাদে কালো চাকরি করতে যাচ্ছে, সেখানে একাই থাকতে হবে, আর এইটুকুতেই ভয় পেয়ে যাচ্ছে। ওটাই কম বয়সী আয়াটায় জ্ঞান দিয়ে দিল। চোখ পিটপিট করে তাকালো। এক মনে বই পড়ছে মেয়েটা। সাদা শাড়িতে ছিপছিপে শরীরটা যেন চোখটা টানে। ওর মায়াবী চোখ দুটো বড় সুন্দর। এখনো কোনোদিন কোনো মেয়ের সঙ্গে তার ভালোবাসা হয়নি। এই মুহূর্তে ঘরে ওরা শুধু দুজন। তবে কি ও মেয়েটাকে ভালোবাসতে শুরু করে দিয়েছে? পরক্ষণেই নিজের মনকে সংযত করে, মাথা থেকে পাগলামিটা দূর করে। মনে হচ্ছে এবার ঘুমটা আসছে। হাতের উপর কোমল স্পর্শ পেয়ে ঘুমটা পাতলা হলো। চোখ মেলে তাকাতেই একেবারে মুখের সামনে মেয়েটাকে দেখতে পেয়ে চমকে উঠল। মনে হলো ওর গলাটা টিপতে আসছে। হোমা, চমকে উঠলেন কেন? এই রকম ভীতু ছেলে আমি আগে দেখিনি। সঞ্জিত দেখল স্যালাইনের খালি বোতলটাও বদলাতে এসেছে। মোটেই ভয় পাইনি, ঘুমের ঘোরে ছিলাম তাই। বাথরুম যাবেন? কেননা এরপর নতুন স্যালাইনের বোতল লাগাবো। সঞ্জিত ঘড়িটা দেখল, 11:20। ও সম্মতি জানালো। কিন্তু মেয়েটাও কি ওর সঙ্গে বাথরুমের ভেতরে যাবে নাকি? তাহলে তো লজ্জায় বাথরুমই করতে পারবে না। মেয়েটা বোধহয় ওর মনের ভাব বুঝতে পারলো, তাই বলল, আপনি একজন রোগী হিসেবেই নিজেকে মনে করুন না, তাহলেই দেখবেন লজ্জাটা কেটে যাচ্ছে। তাছাড়া আমি চোখ বন্ধ করেই থাকবো। সঞ্জিতের হাতটা সন্তর্পণে তুলে ওকে উঠতে সাহায্য করল। টয়লেটে এসে দাঁড়ালো ওরা। আয়া চোখ বন্ধ করে বলল, নিন, আমার চোখ বন্ধ। পাজামার মতো নার্সিংহোমের ড্রেসটার চেন খোলার সময় ওর চোখ বাথরুমের আয়নাটার দিকে পড়তেই চোখে অন্ধকার দেখল। মাথার ক্ষুদ্র স্নায়ুগুলো উত্তেজিত হয়ে ওকে বিপদের আগাম নোটিশ দিল। দুনিয়ার আতঙ্ক ঝাঁপিয়ে পড়ে ওর ইন্দ্রিয়গুলো টুকরো টুকরো করতে শুরু করল। বাথরুমের আয়নার দিকে রক্তশূন্য মুখেও তাকিয়ে দেখছে। শুধুমাত্র সঞ্জিত একাকী দাঁড়িয়ে, মেয়েটার চিহ্ন মাত্র নেই। কাঁপা চোখে পেছন ফিরে তাকাতেই সারা শরীর হিম হয়ে গেল। মেয়েটা চোখ বুজে ওর পেছনেই দাঁড়িয়ে আছে, এত কাছে যে ওর নিঃশ্বাস ঘাড়ের কাছে এসে পড়ছে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য আরো একবার আয়নার দিকে তাকালো। আয়নার ভেতর সঞ্জিত ছাড়া আর কেউ নেই। ওর মস্তিষ্ক ক্রমশ ধোঁয়াটে হয়ে যাচ্ছে। দু চোখ জুড়ে কালো আঁধার ছাইছে। পায়ের জোর কমে যাচ্ছে। শেষবার ওর মগজ জানিয়ে দিল ওর সঙ্গে যে রয়েছে সে কোনো মানুষ নয়। এটা জানার সঙ্গে সঙ্গেই ওর চেতনা হারাতে শুরু করলো। মুখ দিয়ে একটা গোঙানির শব্দ বেরিয়ে এলো। হাঁটু ভেঙে মাটিতে পড়ার আগে দুটো শক্ত হাত ওকে জড়িয়ে ধরল। অস্পষ্ট একটা শব্দ কানে এলো, ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, পেশেন্ট জ্ঞান হারিয়ে ফেলেছে। জলের ঝাপটায় জ্ঞান ফিরল সঞ্জিতের। চোখে পড়ল ডাক্তারের সঙ্গে নার্সদের উদ্বিগ্ন মুখ। ডাক্তার প্রশ্ন করল, কি ব্যাপার, আপনি একা একা টয়লেটে গেছেন কেন? তাও আবার স্যালাইনের সিরিঞ্জ খুলে?
রাতের আয়টা তো বাইরেই বসেছিল। ভাগ্যিস একটা গোঙানির আওয়াজ পেয়েছিলাম, না হলে বিরাট একটা দুর্ঘটনা ঘটতো। আপনিই বলুন স্যার, আর আপনার বাড়ির লোকদের কি জবাব দিতাম? সঞ্জিতের মুখে কোনো কথা সরছে না। কি বলবে? ঘাড় ঘুরিয়ে একবার টুলটার দিকে তাকালো। নেই, কেউ নেই। শুধু টেবিলের উপর পাখার হাওয়ায় খোলা বইটার পাতাগুলো ফরফর করে উঠছে। বাকি রাতটুকু কিভাবে কাটাবেও। আয়া আবার নতুন করে ছুঁচ ফুটিয়ে স্যালাইন চালু করল। সঞ্জিত জানে বাকি রাতটুকু জেগেই কাটাতে হবে। সকালে বাবা এলেই জেনারেল বেডের কথা বলতে হবে। পরক্ষণেই মনে হলো মেয়েটা যদি ওখানেও দেখা দেয়, তাছাড়া ওটিতেও তো থাকতে পারে। বুঝে পেল না কি করা উচিত। ভোরের জন্য প্রতীক্ষা করে চলল। সকালবেলায় সঞ্জিতের বাবা মা নার্সিং হোমে এলো, কিন্তু ছেলেকে দেখে ওরা অবাক হয়ে গেল। এক রাত্রি একই চোখে মুখের অবস্থা হয়েছে। মনে হচ্ছে চিন্তায় ক্লান্তিতে মুখটা জর্জরিত। রাতারাতি চোখের কোলে এক পোঁচ কালি। মা নির্মলা দেবী উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে তোর? শরীর ভালো আছে তো? বাবা সূর্যবাবুও চিন্তিত। সঞ্জিত একটু ভাবল, তারপর ঠিক করল রাত্রের ঘটনাটা বলে দেওয়াই ভালো। এরপর যদি আবার মেয়েটাকে দেখা যায়, সে ধাক্কাও সামলাতে পারবে না। মিনমিনের স্বরেও রাতের ঘটনাটা বলল। ওরা দুজনেই একটু চমকালো। বুঝতে পারছে না কতখানি সত্যি বা কতটা মনের ভুল। মা ছেলের কথা পুরোপুরি অবিশ্বাস করতে পারল না, কিন্তু সূর্যবাবুর মনে হলো নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সঞ্জিত জোর গলায় বলল, বিশ্বাস করো তোমরা, আমি এক চুল বাড়িয়ে বলছি না। এরপরেও যদি এই নার্সিং হোমে থাকতে হয়। ওর মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়টা আবার প্রকাশ পেতে শুরু করল। বাবা মায়ের মুখটাও গম্ভীর হলো। ওদের মাথায় আসছে না এই অবস্থায় ছেলেকে নিয়ে কোথায় যাবে, যার আর ঘণ্টাখানেক পর অপারেশন। সূর্যবাবু দোনামোনা হয়ে বলল, বেশ, ডক্টর সোম আসুক, কিন্তু জানি এই হাস্যকর গল্প উনিও বিশ্বাস করবেন না। তাছাড়া এই মুহূর্তে তোকে অন্য কোথাও নিয়ে যাওয়াও তো একটু রিস্কের ব্যাপার। সঞ্জিত বাবার চিন্তা আর কথাটা বুঝতে পারছে, কিন্তু মনটাকে তাই শক্ত করার চেষ্টা করল। দেখা যাক ডাক্তার শুনে কি বলে। 9:30টার সময় ডক্টর সোম এলেন। সূর্যবাবু সব বললেন। সোমের মুখে অবাস্তবতার ছোঁয়া। হ্যাঁ, আমি নার্সদের মুখে যেটা শুনেছি, তাহলে আপনার ছেলে একাই স্যালাইনের নল খুলে বাথরুমে গিয়েছিল। এটা খুব অন্যায়, কিন্তু তখন এসব কথাও বলেনি। না, তখন আমার মনের অবস্থা স্বাভাবিক ছিল না। শোনো, অনেক রোগী সার্জারির আগে একটু দুর্বল হয়ে পড়ে, সেই জন্য নানান রকম ভুলভাল দেখে। এই হোমে প্রতিদিন কত পেশেন্ট আসছে যাচ্ছে, কই এই ধরনের কথা কোনোদিন শুনিনি। এইসব কথা 5 কান হয়ে গেলে নার্সিংহোমেরই বদনাম হয়ে যাবে। তুমি আজকালকার ছেলে হয়ে প্লিজ সঞ্জিত, মন থেকে ভুল ধারণা ছাড়ো। ছোটখাটো একটা বক্তৃতাই দিয়ে ফেললেন ডাক্তার সোম। এরপর আর কি বলার থাকতে পারে? সত্যি কি তার মনের ভুল? স্বপ্ন কখনো এত জ্যান্ত হয়? ও দুটোনায় পড়ে যাচ্ছে। ডাক্তার ওর প্রেশার আর হার্টবিট চেক করে গম্ভীর হয়ে গেল। মুখে এক রাশ বিরক্তি নিয়ে বলল, আরে দেখো, কয়েক ঘন্টার ব্যবধানে ভুলভাল চিন্তা আর সারা না ঘুমিয়ে প্রেশারটাকেই হাই করে তুললে। সূর্যবাবুর দিকে তাকিয়ে বললেন, ও এত নার্ভাস বুঝতে পারিনি। মনে হচ্ছে এই মুহূর্তে অপারেট করা ঠিক হবে না। ওর শরীরের অবস্থা একটু স্থিতিশীল হোক। খুব ঝামেলায় পড়া গেল। সঞ্জিত বাবার মুখেও বিরক্তি দেখল। শেষে ঠিক হলো সন্ধ্যে 5টা নাগাদ অপারেশন হবে। ডাক্তার নার্সকে কয়েকটা ওষুধ আর ইঞ্জেকশন লিখে দিয়ে চলে গেলেন। মা বাবা দুজনেই ওকে বোঝালো। নির্মলা দেবী ঠাকুরের ফুল এনেছিলেন। ছেলের বালিশের নিচে রেখে বললেন, আর ভয় লাগবে না রে বাবা, তুই বরং এবার একটু ঘুমাবার চেষ্টা কর। সঞ্জিত ওদের দিকে তাকিয়ে বলল, হয়তো আমার মনের ভুল। যাক, ভাবনা করবে না, বিকালে চলে এসো। এই সময়
নার্স সিরিঞ্জ নিয়ে ঘরে ঢুকল। ইঞ্জেকশন নেবার 2 মিনিটের মধ্যেই চোখের পাতাগুলো ভারী হয়ে এলো। গভীর ঘুমের মধ্যে সঞ্জিত প্রবেশ করল। বিকেলে ওর ঘুম ভাঙল। শরীরটা বেশ ঝরঝরে লাগছে, মাথাটাও একটু হালকা। মা বাবার সঙ্গে ডাক্তারও কেবিনে ঢুকল। সোম সবকিছু দেখে হেসে বলল, এই তো ইয়ং ম্যান, একেবারে ফিট। আর ঘন্টাখানেকের মধ্যে তোমার শরীর থেকে ওই আবর্জনার তালটা বাদ দিয়ে দিলেই 2 দিনের মধ্যে চাঙ্গা হয়ে উঠবে। সঞ্জিতের মনে সাহসটা ফিরে আসতে শুরু করলো। সে বলল, কিন্তু একটা কথা স্যার, সার্জারির পর আমাকে জেনারেল বেডে রাখবেন। একটু কি ভেবে সোম বলল, ওয়েল, তাই হবে। 15 মিনিটের মধ্যে ওকে রেডি করে ওটিতে নিয়ে গেল। জীবনে এই প্রথম অপারেশন থিয়েটারে ও ট্রলি চেপে প্রবেশ করল। তখন ও জানতো না ওর জন্য কি অভিজ্ঞতা ওখানে ওত পেতে রয়েছে। সঞ্জিত চোখ মেলে চারধার দেখল। নানাবিধ ডাক্তারি অত্যাধুনিক যন্ত্র, যার অর্ধেক নামও জানে না। ওকে যে টেবিলে শোয়ানো হলো তার একটু উঁচুতে জোরালো আলোর সমাহার। মনে হয় ওর অপারেশনটা অল্প জটিল, কেননা সোম ছাড়াও 2 জন ডাক্তার রয়েছে। এছাড়া 2 জন নার্স, সবার মুখেই কাপড়ের মাস্ক বাঁধা। পাশেই একটা সরু টেবিলে অজস্র বিভিন্ন ধরনের কাঁচি, ছুরি, চিমটে, একটা ট্রেতে বান্ডেল বান্ডেল তুলো। এইসব দেখে মনটা অল্প দুলে উঠল। একজন ডাক্তার এগিয়ে এসে তার কবজির কাছে ইঞ্জেকশনের সিরিঞ্জটা ফোটালো। ওর বাড়ি কোথায় জিজ্ঞেস করল। সঞ্জিত শুধু রেল কলোনি কথাটাই বলতে পারল, বাকিটা উজ্জ্ব থেকে গেল। মনে হতে লাগলো একটা উঁচু জায়গা থেকে কে যেন অনেক নিচের অন্ধকার গহ্বরে ঠেলে ফেলে দিল। শরীরটা হালকা থেকে হালকাতর হয়ে চলল, ক্রমশ অন্ধকারের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আশেপাশে যে ছুরি কাচির শব্দগুলো কানে আসছিল তাও এক মুহূর্তে মিলিয়ে গেল। একেই কি অজ্ঞান করা বলে? তো একটা সুখকর নয়। মনে হচ্ছে ওর নাকে কেউ রাবারের কিছু পরিয়ে দিচ্ছে। বুকের মধ্যে বাতাসটাও যেন জমে আসছে। হা করে একটু বাতাস নেবার চেষ্টা করতেই একটা কিরকম গা গুলোনো গন্ধ নাক মুখ দিয়ে ঠেলে দেহে ঢুকল, আর তার সঙ্গে সঙ্গেই ওর পুরো চেতনাটাই হারিয়ে ফেলল। কতক্ষণ কত সময় ও কালো কুচকুচে মেঘের মধ্যে সাঁতার কেটেছে জানে না। দূরে, বহু দূরে একটা আলোর বিন্দু চোখে পড়েছে। এতক্ষণ বাদে ও আলো দেখতে পেল। আলোর বিন্দুটা ক্রমশ বড় আকার ধারণ করার সঙ্গে সঙ্গেই চারিদিকটা একটা আবছা আলোর সৃষ্টি হচ্ছে, যার ফলে অন্ধকারটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আলোর প্রাণী আলো ছাড়া অন্ধ। সত্যি অন্ধদের কি কষ্ট এখন নতুন করে বুঝতে পারছে। ওর মনটাও আস্তে আস্তে সচল হচ্ছে, মস্তিষ্কটাও কিছুটা কাজ করছে। কেননা মনে পড়ছে ওর অপারেশন হচ্ছিল। সেটা কি শেষ হয়ে গেছে, না এখনো শুরু হয়নি? মাথাটা এখনো সম্পূর্ণ সক্রিয় হয়নি বলেই চিন্তাগুলো জুড়ছে না, মাঝপথেই ভেঙে যাচ্ছে। জিভটা খুব শুকনো ঠেকছে, বড্ড তেষ্টা পাচ্ছে। একটু জল পেলে ভালো হতো। কাউকে ডেকে বলবে, কিন্তু আশেপাশের অস্পষ্ট আঁধারে কাউকে দেখা যাচ্ছে না। তবে কি ওকে ওটিতে ফেলে রেখে সবাই চলে গেল? এবার সেই পুরনো ভয়টা হঠাৎ করে মনে ফিরে আসছে। তার সঙ্গে ফিরে আসছে সেই ছিপছিপে হর্ষার শরীরটা, যাকে অনেকটা সময় ধরে ও মন আর মাথা থেকে দূরে সরিয়ে রেখেছিল। মনে হচ্ছে সেই অশরীরিনীর অপেক্ষার বাঁধ ভেঙে গেছে। অন্ধকারের দেওয়াল ভেদ করে সে বেরিয়ে আসতে চাইছে। তার সেই সবুজ পারওয়ালা সাদা শাড়ি পরা দেহটা এক পা করে সঞ্জিতের দিকে এগিয়ে আসতে চাইছে। মৃত্যুর গহ্বর থেকে ফের মাথা তুলেছে সেই মৃতা। সঞ্জিতের সারা শরীরে হিমশীতল স্পর্শ অনুভূত হচ্ছে। আলোর বিন্দুটাও যেন স্থির হয়ে গেছে, তাই ওইটুকু আলো চারিদিকে আলোকিত করতে সক্ষম হচ্ছে না। তবে কি আবার সে স্বপ্ন দেখছে?
জোর করে চোখের পাতাগুলো খোলার চেষ্টা করতেই ও অবাক হয়ে গেল। এ কি অদ্ভুত ব্যাপার, ওর চোখের পাতাগুলো দিব্যি নড়াচড়া করছে। তার মানে সঞ্জিত জেগেই আছে, ওর অনেক আগেই জ্ঞান ফিরে এসেছে। তাহলে ওর অপারেশনটাও শেষ হয়ে গেছে, ওকে তার মানে সেই পুরনো অন্ধকার কেবিনটাতেই শুয়ে দিয়ে গেছে। গাড় গড়িয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করল, সবই যেন অস্পষ্ট, পরিষ্কার কিছু নয়। অ্যানাস্থেসিয়ার প্রভাব কি এখনো কাটেনি? চোখ দুটোকে বড় বড় করে দেখার চেষ্টা করতে আবছা ভাবে চোখে পড়ল অপারেশন ঘরটা। তার টেবিলেই ও শুয়ে আছে। এক ঝটকায় মস্তিষ্কটা সচল হল এবং তখনই হৃৎপিণ্ডটা কেঁপে উঠল, কেননা চারিদিকে আবছা দেখার কারণটা অনুভব করতে পারল। একটা সাদা চাদর দিয়ে ওর মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। তবে কি ও মরে গেছে? না হলে এভাবে চাদর দিয়ে ওর দেহ ঢাকা কেন? হাতের ঝটকায় মাথা থেকে চাদরটা সরাতেই অপারেশন চেম্বারটা চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল। হয়তো ওইদিকে চারিদিকে রক্ত মাখা ছুরি, কাঁচি ছড়ানো, পেজা পেজা রক্তে মাখানো তুলো। কিন্তু ঘরের অতগুলো উজ্জ্বল আলোগুলো কোথায় গেল? সেখানে ছোট একটা টিমটিমে আলো জ্বলছে। ডাক্তার বা নার্সগুলোই বা কোথায় গেল? এখানে ওকে একা ফেলে দিয়ে কেন চলে গেছে? একটু উঠে বসতে পেটের কাছটা একটা বিরাট যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। ঘাড় উঁচু করে পেটের দিকটা দৃষ্টি পড়তেই মনে হলো অ্যানাস্থেসিয়া ছাড়াই ও জ্ঞান হারিয়ে ফেলবে। ওর পেটটা দু ফালা করে কাটা, ভেতরের নাড়ি ভুঁড়িগুলো লাল রক্তে দগদগ করছে। ওর সেলাই পর্যন্ত না করে চলে গেছে। এই সময় একটা কনকনে ঠান্ডা হাতের স্পর্শ কপালে পেল। এক লহমায় সারা শরীরের তাপমাত্রা -ডিগ্রিতে নেমে গেল। মনে হচ্ছে হিম শীতল ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাবে ওর ভয়ার্ত চোখ দুটোর সামনেই মেয়েটার হ্যাকাশে মুখটা দেখতে পেল। বড়জোর আধ হাত দূরে দাঁড়িয়ে ওর শীর্ণ হাতটা সঞ্জিতের কপালে ঠেকানো। বিড়বিড় করে মেয়েটা বলল, তোমার জল তেষ্টা পেয়েছে? জানো, আমিও বড় তৃষ্ণার্ত। ছুটে টেবিল থেকে নেমে দরজার কাছে পালাতে গিয়েও সেকেন্ডেরও কম সময় মগজ সাবধান করে নিল। সাবধান, তোমার কাটা পেট থেকে সমস্ত নাড়ি ভুঁড়িগুলো মেঝেতে পড়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে। নিজেকে সংযত করল। এরকম বিপদের মধ্যে কোনোদিন কেউ পড়েছে বলে তো মনে করতে পারল না। মেয়েটা খিলখিল করে হেসে উঠল। যা ওর শরীরের রক্ত চলাচলকে বোধহয় থামিয়ে দিল। ভাঙা গলায় সঞ্জিত কোনো রকমে বলল, আমি কোথায়? দূর থেকে যেন মেয়েটার কণ্ঠস্বর কানে এলো। তুমি আর আমি এখন একই জায়গায়। আমাদের এখন কেউ বিরক্ত করতে পারবে না। সঞ্জিত স্বাভাবিক অবস্থায় থাকলে এই সরল কথাটার মানে বুঝে যেত, কিন্তু এই মুহূর্তে বুঝতে পারল না। তাই আরো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গিয়ে পড়ল। সঞ্জিত ভয়ের গলায় বলে উঠল, ডাক্তার আমায় ফেলে কোথায় গেল? মেয়েটা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ওরা এখানে থেকে আর কি করবে? ওদের আর কিচ্ছু করার নেই। অবশ্য একটু বাদে তোমার পেটটা সেলাই করে দিয়ে যাবে। তারপর তোমার দেহটা ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেবে, যেমন আমাকেও করেছিল। সঞ্জিত এবার শিউরে উঠল। মৃত, এই কথাটা এবার মগজে ঢুকল। না না, আমি মরতে চাই না। আমাকে ছাড়া মা বাবা বাঁচবে না। গলা চিরে হাহাকার বেরিয়ে এলো। মেয়েটা আরো কাছে সরে এলো, তার সঙ্গে ঠান্ডাটাও বাড়ল। তুমি তো তবু আমাকে পাচ্ছ, আর আমি এই কালো অন্ধকার জগতে আমি সম্পূর্ণ একা। উফ, কি অমানসিক কষ্ট, যন্ত্রণা। মেয়েটার গলায় হারানোর সুর। এই প্রথম সঞ্জিত মেয়েটার মুখের দিকে তাকালো। সারা মুখটাতে একটা পাতলা সাদা চামড়া দিয়ে ঢাকা। এত পাতলা চামড়া যে ওর মুখের ভেতরের হাড়গোড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। মনের ভয়টাকে দমিয়ে বলল,
তুমিও কি এই নার্সিংহোমে মারা গিয়েছিলে? সেই আয়ারূপী যুবতী মহিলা হাওয়ায় ভর দিয়ে ওর টেবিলে উঠে বসল। চারিদিকের শীতলতা ক্রমশ বেড়েই চলেছে। তোমার কেবিনের বেডেই আমার মৃত্যু হয়েছে মাস ছাড়েক আগে, তোমারই মতো এই কাটা ছেঁড়া টেবিলে। সেই থেকে জানো এখানেই রয়েছি, যদি কোনো সঙ্গী সাথী পাই। কথাগুলো ওর কান দিয়ে ঢুকে সারা দেহটাকে বরফের চাদরে মুড়ে দিল। নিজের মরার কথা বিশ্বাস করতে মন চাইছে না, কিন্তু চারপাশের পরিবেশ, আবহাওয়া ওকে মানতে বাধ্য করছে। আমার দেহটা নিয়ে ওরা এখন কি করবে? ও যেন অঙ্ক মেলাতে পারছে না। তোমার বাড়ির লোকের হাতে তুলে দেবে। এবার মুদ্রা কথাটা মাথায় ঢুকে ওকে আরো ম্রিয়মান করে তুলল। বাবা মায়ের হাতে যখন ওর মৃত শরীরটা তুলে দেবে, এই দৃশ্যটা ওর সামনে ফুটে উঠল। ওদের কথা মনে পড়তেই বুকটা যন্ত্রণায় গুমড়ে উঠল। জানি মা সহ্য করতে পারবে না, একমাত্র ছেলের পুত্র শোক। মেয়েটাও করুণ স্বরে বলল, আমার বাবা মা আর দাদাও ভেঙে পড়েছিল জানো, মা এখনো সুস্থ হতে পারেনি। সব থেকে কষ্ট পাই আমরা, যারা মৃত। চোখের সামনে প্রিয়জনদের বুক ফাটা কান্না আর হাহাকার দেখতে হয় আর সহ্য করতে হয়। সঞ্জিত ভাবে এই মেয়েটার সঙ্গে যদি একান্তই তাকে থাকতে হয়, তাহলে ওর নামটা জানাও প্রয়োজন। আমার নাম কাকলি। মনে পড়ে গেল এই জগতে মনের কথা পড়ে নেওয়া যায়, কিন্তু কই, সঞ্জিত তো মেয়েটার মনের কথা পড়তে পারছে না। কাকলি তার মনের কথা বুঝতে পেরে বলল, কয়েকদিন কাটুক, দেখবে আমার মনের কথাও তুমি পড়তে পারবে। কাকলি ওর কাঁপুনি দেখে বলল, বুঝতে পারছি তোমার ঠান্ডা লাগছে, কয়েক ঘন্টা বাদে দেখবে এটা সহ্য হয়ে যাবে। একটা প্রশ্ন সঞ্জিতের মনে জাগল। আমি কি ইচ্ছা করলেই মা বাবাকে দেখতে পারি? কাকলি ঘাড় নাড়ল। নিশ্চয়ই, কিন্তু তাতে তোমার আরো মনটা ভেঙে যাবে। বিরাট যন্ত্রণা, তাদের দুঃখ দুর্দশা দেখেও তুমি কিচ্ছুটি করতে পারবে না, বোঝাতেও পারবে না তাদের সামনেই তুমি দাঁড়িয়ে রয়েছ। তাহলে এই যে ভূত দেখা? ওকে কথা শেষ করতে না দিয়েই কাকলি বলে উঠল, তার জন্য অনেক শক্তির দরকার, যা এই মুহূর্তে তোমার কাছে নেই। দেখেছ তো, এখনো মানুষের শরীরের অনুভূতিগুলো তোমায় ছেড়ে যায়নি। তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ, তোমার ঠান্ডা লাগছে, তোমার মনটা এখনো মানুষের জগতে পড়ে রয়েছে। এই জগৎ থেকে আমাদের মুক্তি নেই? চুপ করে রইল সে। বোধহয় এর উত্তরটা এখনো জানেনি। এই সময় কয়েকজনের মিলিত জুতোর শব্দ দরজার কাছে শোনা গেল। তবে কি ওরা দেহটা নিতে আসছে? কাকলি হঠাৎ হিংস্র গলায় বলে উঠল, তোমায় নিতে আসছে ওরা, আমি বরং একটু আড়ালেই থাকি। কথাটার মানে বুঝতে পারল না। সঞ্জিত সব হয় দেখল। এক নিমেষে হাওয়ায় ভর করে কাকলি ছাদের সিলিংয়ে উঠে গিয়ে চার হাত পায়ে সাদা টিকটিকির মতো আটকে রইল। কি ভয়ঙ্কর লাগছে, যেন একটা টিকটিকি লাল লাল চোখ নিয়ে সিলিং থেকে ওকে লক্ষ্য করছে। সঞ্জিত নিজে অশরীরী হয়ে এইসব দৃশ্য দেখে কেন ভয় পাচ্ছে? তবে কি কাকলির কথা ঠিক? মানুষের স্বভাব অনুভূতি বদলাতে একটু সময় লাগবে, কিন্তু কাকলি ভয় লুকিয়ে আছে কেন? তবে কি অদৃশ্য হওয়াটা এখনো পুরোপুরি রপ্ত করতে পারেনি? কোনো উত্তরই মেলাতে পারছে না। মাথাটা ঝিমঝিম করছে। ও কান খাড়া করে শব্দটার গতিবিধি শুনতে লাগলো। জুতোর শব্দটা দরজার কাছ থেকে আবার দূরে চলে যাচ্ছে। তবে কি এখন ওরা দেহটা নিয়ে যাবে না? এবার নতুন একটা উপলব্ধি ওর শরীরে প্রবেশ করতে শুরু করলো। শীতের ভাবটা ক্রমশই কমতে শুরু করেছে। কাকলির কথা ফলতে শুরু করলো। তাহলে ও বলেছিল একটু বাদেই এই জগতের আবহাওয়ার সঙ্গে তোমার আত্মা মানিয়ে নেবে। এছাড়াও একটা নতুন ভাবনা মাথার কোণে ঝিলিক দিল। ঠান্ডা কমে যাওয়ার আরেক অর্থ হচ্ছে তার শরীরের রক্ত গরম হতে আরম্ভ করেছে। একটা ক্ষীণ আশা, যদি সে পুনর্জীবন পায়। কথাটা মাথায় আসতেই মনে একটা আনন্দের জোয়ার খেলে গেল। ইস, যদি তাই হতো।
সঞ্জিতের হঠাৎ ছাদের দিকে চোখ পড়তেই অবাক হয়ে গেল। কাকলিকে কোথাও দেখতে পেল না। আশ্চর্য, এই তো একটু আগেই টিকটিকির মতো আটকে ছিল। ঘরের আলোটা ক্রমশ জোরালো হচ্ছে। তাহলে আলোর জন্য অদৃশ্য হয়ে গেছে? অন্ধকারে জীব আলো সহ্য করতে পারে না। সঞ্জিত নিজে পারছে কি করে? ওরও তো মৃত্যু হয়েছে। চারিধার আলোয় উদ্ভাসিত হয়ে চলেছে। আহ, কি সুন্দর আলো! আলোর এত রূপ আগেও কোনোদিন বুঝতে পারিনি। একটা গুঞ্জন ধ্বনি কানে আসছে মনে হচ্ছে। ও কানটা যথাসম্ভব খাড়া করল। একটা অস্পষ্ট সম্মিলিত কথার আওয়াজও শুনতে পাচ্ছে। মানুষের কথার শব্দ। আহ, কি মধুর! রক্ত মাংসের জীবন্ত মানুষ দেখার জন্য শরীর মন ব্যাকুল হচ্ছে। মানুষের চেঁচামেচি কোলাহল সঞ্জিতের চিরদিনই অপ্রিয়, আর আজ এই মুহূর্তে মনের একটা ইচ্ছে যে কোনো মানুষের উপস্থিতি। এই সময় শরীরে একটা মৃদু ধাক্কা লাগলো। আবার কি কাকলি ফিরে এলো? তাকাতেই আলো ঝলমল নার্সিংহোমের জেনারেল বেডগুলো চোখে পড়ল ওর। এরপরেই দেখতে পেল বাবা মায়ের উদ্বিগ্ন মুখ। পাশেই দাঁড়িয়ে ডক্টর সোম। সোমের ভরাট কণ্ঠ কানে এলো। হ্যালো ইয়ং ম্যান, এই তো সেন্স ফিরে এসেছে। অপারেশন সাকসেসফুল। বাবার মুখে হাসি ছড়িয়ে পড়ল। মায়ের কোমল হাতের স্পর্শ কপালে পেল। একটা সুন্দর ভালো লাগা মন থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ল। মা বলছে, বলেছিলাম না, ঠাকুরের ফুল আছে তোর বালিশের নিচে, এবার দেখবি সব ঠিক হয়ে যাবে। ও তাহলে নতুন জীবন ফিরে পেল। মনে পড়ছে অভাগী কাকলির কথা। সে তো রয়ে গেল ওই অন্ধকার জগতে একা, বড় একা। এখন ভয়ের থেকে ওর প্রতি করুণাটাই বেশি হচ্ছে। যদি কোনো মন্ত্র বলে ওকেও এই আলোর দুনিয়ায় ফেরানো যেত। কয়েকদিন সঞ্জিত জেনারেল বেডেই রইল। ও মনে মনে চাইতো একবার যেন কাকলি আসে, কিন্তু ও নিরাশ হলো। এবার সে ধরে নিল ডক্টর সোমের কথাই সত্যি, ওর মনের ভ্রম। সেই ধারণা নিয়েই সে নার্সিংহোম ছাড়ল। নতুন চাকরি হায়দ্রাবাদে জয়েন করার আগে কয়েকবার খোঁজ খবর নিল, কিন্তু নিরাশ হলো। নার্সিংহোম কর্তৃপক্ষ কিছু জানাতে পারল না। তারপর একদিন জলপাইগুড়ি ছাড়ল নতুন চাকরির উদ্দেশ্যে। এরপর থেকে ও কাকলিকে একদিনের জন্য স্বপ্নেও দেখেনি। মন থেকে ধীরে ধীরে ওই নামটা ফিকে হয়ে যেতে শুরু করল। ওখানে গিয়ে অর্ণবের সঙ্গে পরিচয় হলো। ওদের কোম্পানিতে চাকরি করে। আলাপ জমতে বেশি দেরি হলো না, কেননা একে বাঙালি, তার উপর শিলিগুড়ির ছেলে। ওদের কোম্পানিতে দুর্গাপুজোয় ছুটি দেয় না, বরং দিওয়ালিতে কয়েকদিন বন্ধ থাকে। একেই নতুন চাকরি, মনটা খারাপ হয়ে গেল। কালী পুজোয় বাড়ি গিয়ে কি হবে? তাও যদি নিজের বোন থাকতো, ভাই ফোঁটা নেওয়া যেত। এই বিশেষ দিনটাতে সত্যি মনটা খারাপ লাগে। অফিসে বসে অর্ণবের সঙ্গে এই নিয়েই আলোচনা করছিল। আমার তো বোন নেই, তোমার নিশ্চয়ই আছে। ওর কথাটা শুনে অর্ণবের মুখে একটা দুঃখের ছায়া পড়ল। ছিল, এখন আর নেই। 7-8 মাস আগে গল্ডস্টোন অপারেশন করতে গিয়ে মারা গেছে। পার্স থেকে বোনের ফটোটা বার করতেই সঞ্জিতের সামনে গোটা দুনিয়াটা দুলে উঠল। সেই মুখ, সেই চোখ, সেই গরম। বিড়বিড় করে মুখ দিয়ে বেরিয়ে এলো, কাকলি! অর্ণব বিস্ময়ে ওর দিকে তাকায়। তুমি চিনতে নাকি আমার বোনকে? কি উত্তর দেবে সঞ্জিত? মরার পর তোমার বোনকে দেখেছি, তার সঙ্গে কথা বলেছি, সেটা বিশ্বাসযোগ্য হবে? তাই কোনো রকমে বলল, আমার বন্ধুর বোনের মতো দেখতে, তারও নাম কাকলি। এতদিন বাদে যেন তার মনের অঙ্ক মিলে গেল। এবার চেষ্টা করতে হবে কাকলিকে ওই অবস্থা থেকে যদি মুক্তি দেওয়া যায়। তার জন্য ওকে গয়া পর্যন্ত যদি যেতে হয় অবশ্যই যাবে, সঙ্গে অর্ণবকে নিয়ে। তাহলে সত্যি আর একটা অদৃশ্য জগৎ আছে, যেখানে আমাদের সবাইকে কোনো না কোনো একদিন পা রাখতেই হবে। অর্ণব আর সঞ্জিত মিলে ঠিক করলো সামনেই কালী পুজো, ঘোর অমাবস্যা।
খুব ভালো দিন। ওই দিনেই অর্ণবের মৃতা বোন কাকলির অতৃপ্ত আত্মার শান্তি লাভে গয়ায় গিয়ে পিণ্ডদান করবে। যাবার তোড়জোড় শুরু করল। বাড়িতে কিছু জানালো না, কেননা অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। অর্ণব বলল, আমরা পিণ্ডদানের বিষয়ে কিছুই জানি না, কোথায় কিভাবে দিতে হয়। চিন্তা করো না, আগে গয়ায় পৌঁছাই, তারপর ব্যবস্থা। আর হ্যাঁ, ওখানে গিয়ে আবার যাকে তাকে প্রশ্ন করো না। শুনেছি খুব পান্ডার উৎপাত, ভালো রকম টাকা খিচে নিতে পারে। ওরা প্রথমেই অফিসে ছুটির দরখাস্ত করে দিল। কাকলির একটা ছবি বাঁধাই করে নিল, ওখানে গিয়ে হয়তো কাজে লাগতে পারে। অর্ণব এখনো বুঝতে পারছে না বন্ধুর এত উৎসাহ কেন ওর বোনের ব্যাপারে। কোম্পানির ছুটি মঞ্জুর হয়ে গেল, দুবার ট্রেন বদল করে যেতে হবে। কালী পুজোর দিন 4 আগেই ওরা রওনা হলো গয়ার উদ্দেশ্যে। ট্রেনে অর্ণব সঞ্জিতকে চেপে ধরল। সত্যি কথা বলবে ভাই, কাকলির পিণ্ডদানের ব্যাপারে তোমার উৎসাহের কারণটা যদি একটু বলো। অনেকদিন ধরে জিজ্ঞাসা করছি, কিন্তু সঞ্জিত আর মুখ এড়াতে পারল না। অপারেশনের আগে আর পরের ঘটনাটা খুলে বলল। অর্ণব ভয় মিশ্রিত মুখে বলল, এই ধরনের ঘটনা আজও ঘটে তাহলে? ও আমার নিজের বোন হয়ে তোমাকে দেখা দিয়েছে। আত্মাদের গতিবিধি বোঝা দেয়। গয়া পৌঁছতে বেশ ধকল গেল ওদের। একটা ছোটখাটো হোটেলে উঠল। স্টেশনেই 2-1 ধরেছিল পিণ্ডদান করার জন্য এসেছে কিনা। অফিসের কাজে এসেছে বলে পাশ কাটিয়ে গেছে। সঞ্জিত হোটেলের বয় ছোকরা বিহারি ছেলেটার সঙ্গে ভাব জমালো। তারপর ওর মুখ থেকে পিণ্ডদানের ব্যাপারে বেশ কিছু তথ্য জানতে পারল। বেয়ারাটাকেও বুঝতে দিল না, কেননা হোটেলের সঙ্গেও পাণ্ডাদের যোগসাজশ থাকে। ঘরে ঢুকে ও অর্ণবকে বলল, যা বুঝলাম এখানে 3 জায়গায় পিণ্ডদান করা চলে। জানি না সত্য মিথ্যে কিনা। 3টে স্থান হলো বিষ্ণুপাদ মন্দির, রামশিলা মন্দির আর প্রেতশিলা, মানে ভূতের পাহাড়। কথাটা শুনেই অর্ণবের গায়ে একটু কাঁটা দিয়ে উঠল। সঞ্জিত বলে চলে, দুর্ঘটনা বা আত্মহত্যা, অল্প বয়সে মৃত বা অপঘাতে মৃত, মোদ্দা কথা অতৃপ্ত আত্মার শান্তি কামনায় পিণ্ডদানের মোক্ষম স্থান হলো এই প্রেতশিলা। বাহ, এইটুকু সময় অনেক কথা জেনে ফেলেছ। আরও আছে। চেয়ারে হেলান দিল সঞ্জিত। একটা ছোট টিলার ওপর প্রেতশিলা অবস্থিত। প্রায় 700-র ওপর উঁচু নিচু পাথরের সিঁড়ি ভেঙে ওপরে পৌঁছতে হয়। সেখানেই শ্মশানকালীর মন্দির আছে। পাহাড়টাই যেন পুরো শ্মশানের উপর দাঁড়িয়ে আছে। নিচে একটা কবরস্থানও আছে। অর্ণব চোখ বড় বড় করে শুনছে। প্রেতশিলায় একটা বড় ঝাঁকড়া তেঁতুল গাছ আছে। সেই গাছটাকে এখানকার অনেকেই ভয় পায়। অর্ণব আর চুপ করে থাকতে পারে না। ভয় পায়? কেন ভয় পায় কেন? ও নিজেই ভয় পাচ্ছে। এসব কথা কোনো দিন শোনেনি। বেয়ারাটা যা বলল, ওই গাছে নাকি অশরীরীরা থাকে। শেষে কয়েকটা কথাও বলল। সারা পাহাড়ে কোনো জল পাওয়া যায় না, আর বিকেল 5টার মধ্যে ওখানকার স্থানীয় মানুষ, পুরোহিত, পাণ্ডারা পর্যন্ত প্রেতশিলা ছেড়ে নিচে নেমে আসে। পুরো টিলাটাই তখন জনমানব শূন্য এক প্রেতপুরী। ভাই সঞ্জিত, কারো মাধ্যমে পিণ্ডদান করে দাও, বুঝলে? পয়সা খরচ হয় হোক। কথাগুলো শুনে আমার সারা গা ছমছম করছে। সত্যি একটা ভয়ের হালকা প্রলেপ ওর মুখ জুড়ে খেলা করছে। আমরা নিজেরা না গেলে তোমার বোন মুক্তি পাবে কি করে? হ্যাঁ, ওসব কথা ছাড়ো। এখানকার লোকেরা একটু রং চড়িয়ে বলে, বরং বিকালে চলো ফাল্গুনী নদীটা একটু দেখে আসি। সীতার অভিশাপে যা ফল্গু নদীতে রূপান্তরিত। নদীর জলের স্রোত বালির নিচ দিয়ে বয়ে চলে। অন্তঃসলীলা। চেয়ার ছেড়ে দাঁড়ালো সঞ্জিত। যাই, স্নান করে নি। তুমি অনেক কিছুই জানো, আর আমার থেকে তুমি অনেক বেশি সাহসী। ওর কথা শুনে সঞ্জিত মনে মনে ভাবে, অপারেশনের পর থেকে ওর সাহস তলানিতে এসে ঠেকেছে। এতদূর পর্যন্ত এসেছে শুধু নিজের তাগিদে, যাতে কাকলি পুনরায় ওর স্বপ্নে ফিরে না আসে এবং মেয়েটাও যেন মুক্তি পেয়ে যায়। কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি
কাকলি অনেক আগেই ওর কাছাকাছি চলে এসেছে, মুক্তির লোভে। বিকেলে ওরা বেরোলো ফল্গু নদী দেখার জন্য। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করে জায়গাটা কিভাবে যেতে হবে জেনে নিল। নভেম্বর মাসের প্রথম, পরশু কালী পুজো। গয়ায় ইতিমধ্যে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। একটা করে গলা কাটা সোয়েটার পরে নিয়েছে। নদীর রূপ দেখে বেশ ভালো লাগলো, যেন ছোটোখাটো মরুভূমি, দূরে এক ফালি জলের রেখা। ওরা কয়েক ধাপ নেমে এসে সিঁড়িতে বসল। বেশ কিছু স্থানীয় মানুষ বালি খুঁড়ে জল বার করছে। অর্ণব বলল, সকালে এসেছি, সন্ধ্যা হতে চলল, আসল কাজের কোনো ব্যবস্থা তো হলো না। কালী পুজোর পরদিনই আমাদের ফেরার টিকিট, কী যে হবে। সঞ্জিতও বসে বসে এই কথাই ভাবছিল। আসলে ওদের দুজনের আসা যাওয়া, হোটেল খরচ অনেক টাকাই বেরিয়ে গেছে। এখন পিণ্ডদানের জন্য যদি 1,000-5 টাকা চেয়ে বসে, বড়জোর 1,000 খরচ করতে পারবে। ধীরে ধীরে সন্ধ্যের আঁধার নামছে। নদীর ওপারে কুয়াশার জাল, ঠান্ডাটাও বাড়ছে। ওরা উঠে দাঁড়ালো। 2-3 ধাপ সিঁড়ি ওঠার পরই ওদের চোখ আটকালো একটা ছোটোখাটো মানুষের জটলার দিকে। ওপরের ধাপে কাউকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে থাকা কিছু লোক। ওরাও গেল কি ঘটনা জানবার জন্য। জানত না যে কি বিপদের মধ্যে ওরা পড়তে চলেছে। ভিড়ের মধ্যে বেশিরভাগ স্থানীয় লোক, কয়েকজন বাঙালিও আছে। ওরা পা উঁচু করে দেখল সামনে একটা ধুনি জ্বালিয়ে জটা দাড়ি গোপদারি একজন লম্বাটে রোগা মতো লোক, সারা কপালে সিঁদুর মাখামাখি, চোখ বুজে বিড়বিড় করে দুর্বোধ্য মন্ত্র করছে। খুব সম্ভবত কোনো তান্ত্রিক বা কাপালি, কেননা জ্বলন্ত ধুনির পাশেই ছোট একটা মাথার খুলি। খুব সম্ভবত কোনো বাচ্চার হবে। ওরা লোকমুখে শুনল খুব শক্তিধর তান্ত্রিক, দিন 15 হলো এখানে আসন পেতেছে। সঞ্জিতের অবাক লাগলো। এখানে আসার সময় তো চোখে পড়েনি। একজন দেহাতি লোক বলল, বাবা সকাল থেকে বিকেল পর্যন্ত এই নদীতে বালির মধ্যে সারা দেহ ঢুকিয়ে শুধুমাত্র মাথাটা বার করে তপস্যা করে। তারপর ভক্তরা ওনাকে বালি ভেতর থেকে বার করে এখানে নিয়ে আসে। এই সন্ধ্যে থেকে সারা রাত্রি এখানে আগুন জ্বালিয়ে বসে মন্ত্র করবে। কথা শুনে কয়েকজন হাত তুলে প্রণাম করছে। অর্ণব বলল, বাবাজি, আপ হাত ফাত কুছ দেখতে হ্যাঁ। ওর বাংলা মিশ্রিত হিন্দি শুনে একজন এগিয়ে এলো। জি আপ থোড়া দের রুক যাইয়ে, বন্দোবস্ত হো যায়েগা। এই ভয়টাই সঞ্জিত পাচ্ছিল। দুটো সন্ডা মার্কা ভক্ত অর্ণবকে গিয়ে বাবার সামনে বসিয়ে দিল। অগত্যা ওকেও দাঁড়িয়ে যেতে হলো। বুঝলো ছাড়া পেতে গেলে কিছু পকেট থেকে খসবে। বন্ধুর উপর একটা ঠান্ডা রাগ জমে উঠল। বাবা মন্ত্র পড়েই চলেছে, থামার নাম নেই। সঞ্জিত ঘড়ি দেখছে। প্রায় 10 মিনিট হতে চলল। ভক্তরা বুঝতে পারছে ওরা অধৈর্য হয়ে পড়ছে। কয়েকজন উঠে দাঁড়িয়ে ভিড় পাতলা করে দিল। এর ফলে ওদের মন আশঙ্কায় দুলে উঠল। অর্ণব নিজের বোকামোর জন্য আফসোস করতে লাগল। তান্ত্রিক চোখ খুলে চাইল, একটা অন্তর্ভেদী চাহনি। তারপর গম্ভীর গলায় বলল, ঘর বিপদ, ঘর বিপদ, তেরে সামনে ঘোর বিপদ আছে বেটা। কথাটা শুনে অর্ণবের মুখ শুকনো হলো। এর পরের কথায় সঞ্জিত অবাক হলো। आए हो पिंडदान के लिए, लेकिन उसी में कुछ गड़बड़ी होगा। সঞ্জিত ও অর্ণব ভাবছে তান্ত্রিক জানলো কি করে, তবে কি আন্দাজে ঢিল ছুড়ল। এবার বাবা সঞ্জিতের দিকে তাকিয়ে বলল, पैसे के लिए फिक्र मत करो, एक पैसा नहीं लगेगा। शुभ दिन में आया हो, सब ठीक कर देंगे। পুনরায় চোখ বুজে ফেলল বাবা। দুজন বাহুবলী ভক্তদের বলল, বাবাজির কৃপা পেয়ে গেলেন, আমরাই সব কিছু করে দেব। চলুন, হোটেলেও পৌঁছে দিয়ে আসি আপনাদের। ওদের মনে হচ্ছে অনুরোধের আড়ালে নির্দেশ দিচ্ছে। হোটেল পর্যন্ত এলো। যাবার সময় বলে গেল আর কারো সঙ্গে কথা না বলতে। যা করবার তারাই করে দেবে। গুরুদেব ঠিক ওই আত্মার শান্তি করে দেবে। হোটেলের ঘরে ঢুকে সঞ্জিতের রাগ ফেটে পড়ল। তোমার জন্যই ওদের খপ্পরে পড়লাম। জানি না এদের জাল কেটে বেরোতে পারবো কিনা। অর্ণব একটু চুপ থেকে বলল, মানছি, কিন্তু টাকা পয়সা লাগবে না কিছু?
তুমি ওই কথা বিশ্বাস করছো নাকি? হ্যাঁ, বুঝলো একটু সরল প্রকৃতির। রাত্রে খেদে এক রাশ মাথায় ভাবনা নিয়ে শুলো সঞ্জিত। চোখ বুজে ভেবে চলল, কালকে যদি প্রেতশিলাতে পিণ্ড দিয়ে চলে আসা যায় তাহলে এদের বলা যাবে কাজ মিটে গেছে। অর্ণবকে বলতে গিয়ে দেখলো ঘুমিয়ে গেছে। সন্ধে থেকে পিণ্ডদান, তান্ত্রিক এইসব কথা ক্রমাগত চিন্তার ফলে বোধহয় স্বপ্নেও তার প্রতিফলন ঘটল। কেননা অনেকদিন পর কাকলির রক্তশূন্য সাদা মুখটা ভেসে উঠল। বিস্ময়ে দেখল ওর ভয়ার্ত মুখ। বুঝতে পারছে না কাকলি এত ভীত কেন। তবে কি অদৃশ্য জগতে এখনো একাই বিচরণ করছে? তারপরেই স্বপ্নের পরিবর্তন ঘটল। দেখছে একটা উঁচু টিলা থেকে ওরা দুজন হাঁপাতে হাঁপাতে সিঁড়ি ভেঙে নামছে, আর পেছনে কয়েকটা কালো হাত বাতাসের মতো তাড়া করে আসছে। ভয় ঘুমটা ভেঙে গেল। অপারেশনের সময় যেরকম ভয়ের অনুভূতি শরীরে লাগতো, ঠিক সেই রকম অনুভূতি সারা দেহে ফিরে এসেছে। একটু জল খেয়ে বাথরুমে গেল। বাথরুমের দরজাটা খুলতেই দেখল শাওয়ারের কাছে দেওয়ালে ঠেসান দিয়ে কাকলির অর্ধেক শরীরটা ভাসছে। নিজেকে সামলাতে পারল না, গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। তাতেই অর্ণবের ঘুমটা গেল ভেঙে। ও দৌড়ে এসে সঞ্জিতকে ধরে ফেলল। মুখটা দেখেই বুঝে ফেলল প্রচন্ড ভয় পেয়েছে। বিছানায় বসিয়ে দিয়ে বলল, কি হয়েছে? কি দেখে ভয় পেয়েছো? সঞ্জিত নিজেকে সামলালো। অহেতুক অর্ণবকে ভয় পাইয়ে লাভ নেই, এতে বিপরীত হতে পারে। কাকলির বিদেহী আত্মা তাহলে এখন ওদের সঙ্গেই আছে। বুকটা একটু কাঁপল। বোধহয় স্বপ্নের ঘোর কাটিনি, তাই চোখে ভুল দেখছি। ভালো কথা, কালকেই আমরা বনের পিণ্ডদানের জন্য বেরিয়ে পড়ব। ওরা যদি এসে কিছু বলে? আমার ওপর ছেড়ে দাও, তুমি মুখ খুলবে না। পাগল, আর ভুল করে? রাত 2টো বাজে। সঞ্জিত জানে চেষ্টা করেও ঘুম আনতে পারবে না, কেননা চোখ বুঝলেই ও দেখা দেবে। কিন্তু কেন? ও কি বুঝতে পারছেন ওর শান্তির জন্যই তো এতদূর ছুটে আসা। যাক, আর আজকের রাতটুকুই কষ্ট করুক কাকলি, কালকেই তার মুক্তি। সে ভাবে এক আর হয় আর এক, সেটা তারা হারে হারে বুঝতে পেরেছিল সকালে। সকালেই ব্রেকফাস্ট সেরে ওরা বেরোলো। যাবার সময় কাকলির বাঁধানো ছবিটা হাত ব্যাগে পুরে নিল। এক বোতল জল নিল, কেন শুনেছে পাহাড়ে জল পাওয়া যায় না। এরপর যা যা লাগবে ওখানকার দোকান থেকেই কিনে নেবে, ওখান থেকেই দরদাম করে পান্ডা নিয়ে নেবে। যেমন করেই হোক এই তান্ত্রিকের খপ্পর থেকে বেরোতে হবে। কিন্তু প্রেতশিলার কাছে এসে স্থির হয়ে গেল। তান্ত্রিক বাবার 2 ভক্ত সামনেই দাঁড়িয়ে। একজন বলে উঠল, आप लोग यहाँ? অর্ণব কিছু বলার আগেই সঞ্জিত বলে উঠল, ঘুমনে আয়া। আর এক ভক্ত ব্যাগটার দিকে চেয়ে যা বলল তার সারমর্ম হল, এটা বেড়াবার জায়গা নয়। অতৃপ্ত আত্মার এখানে সারাক্ষণ হাঁ করে আর হাত পেতে থাকে এক ফোঁটা জলের জন্য। তার মধ্যে অনেক দুষ্ট আত্মারাও থাকে অনিষ্ট করার জন্য। এখানে সময় নষ্ট না করে ফিরে যাও। সন্ধ্যের মধ্যে আমরা তোমাদের হোটেলে গিয়ে নিয়ে আসব, কেননা আজকে বাবা বিশেষ পুজোয় বসবে তাদের জন্য। এত কথা শোনার পর আর এগোনো যায় না। টিলাটার দিকে তাকিয়ে রাত্রের দুঃস্বপ্নটার কথা মনে পড়ে গেল। হুবহু এই পাহাড়টাকেই দেখেছে সে, কিন্তু কি করে সম্ভব হলো? এর আগে সঞ্জিত কোনোদিন এখানে আসেনি। ফেরার রাস্তা ধরল সঞ্জিত। বলল, মন বলছে এরা আমাদের নিয়ে অন্য কিছু করতে চাইছে, না হলে আমাদের সারাক্ষণ নজরে রাখতো না। ঠিকই বলেছ, পিন্ডি পিন্ডি না দিয়ে চলো আজকেই কেটে পড়ি। সঞ্জিত নিজেও তাই চায়, কিন্তু কাকলির মুখটা ভাসছে মনে। এতটা পথে সে আসল কাজ না সেরেই ফিরে যাবে। কি ভাবছ? যেমন করি হোক পিণ্ডের কাজটা সারতেই হবে। ওদের চোখকে ফাঁকি দেব কি করে? এদিকে তো হাতে বেশি সময় আর নেই, কি যে করি। সঞ্জিত কাঁধ ঝাঁকিয়ে বলে, কাকলি আমাদের রাস্তা দেখাবে।
বুঝলো বেফাঁস কথাটা বেরোলো। বন্ধুর চোখ দুটো বড় বড় হলো। সঞ্জিত পরক্ষণেই কথা ঘোরালো। অনেকেই আসছে প্রিয়জনের পিণ্ডদানের উদ্দেশ্যে, অনেকের হাতে ছবি। না জেনেই ছবিটা এনে ভালো করেছে। ওরা ফিরে চলল বিকালের কথা চিন্তা করতে করতে। কিন্তু হোটেলে ঢোকার আগে সঞ্জিত অর্ণবকে নিয়ে চলল বাজারের পথে। ও বুঝতে পারছে না সে কি করতে চাইছে, ভাবল প্রশ্ন করে। কিন্তু সঞ্জিতের কঠিন মুখ ও শক্ত চোয়াল দেখে চুপ করে রইল। এই বিরাট ঝামেলায় পড়ার জন্য একই সে দায়ী, কিন্তু যে জিনিসপত্রগুলো বন্ধু কিনছে এরপর না প্রশ্ন করে থাকতে পারল না। বাজারের একটা দশকর্মার দোকান থেকে পিণ্ডদানের জন্য যা যা লাগবে সব কিনল সঞ্জিত। এরপর ট্যাক্সি স্ট্যান্ডে গেল। গাড়ির একটা ড্রাইভারের সঙ্গে কথা বলল। বিকেল 5টার মধ্যে প্রেতশিলায় পৌঁছে দেবে, কত নেবে? ড্রাইভার অবাক হয়ে গেল। ও বলল, इस समय काहे उधर जाएगा? সঞ্জিত বুদ্ধি করে বলল, একদম ভোরে পিণ্ডদান করব। কাল কালী পুজো, খুব ভিড় হবে। তাছাড়া কালকেই আমাদের কলকাতা ফিরতেই হবে। রাতটা নিচে কোনো একটা জায়গায় কাটিয়ে দেবো। ড্রাইভার বলল 4টের মধ্যে স্ট্যান্ডে চলে আসতে। সঞ্জিত কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ওর ফোন নম্বরটা নিল। অর্ণব আর থাকতে না পেরে বলে উঠল, তুমি কি করতে চাইছো বলবে? আজ রাতেই আমরা প্রেতশিলায় ছড়ব। পাঁজিতে মন্ত্র লেখা আছে, পাঁজি অনুযায়ী সব কিনে নিয়েছি। ওরা কল্পনাও করতে পারবে না যে রাতে আমরা ভূতের পাহাড়ে থাকব। এক ঢিলে 2 পাখি মারা যাবে, ওদের ফাঁকিও দেওয়া যাবে, আর তার সঙ্গে কাকুলির পিণ্ডদানও হয়ে যাবে। কথাটা মনে ধরল অর্ণবের, কিন্তু সন্ধ্যের সময় প্রেতশিলায় ওঠা। সঞ্জিতকে কথাটা বললেই রেগে যাবে বলে চুপ করে রইল, কেননা ওর জন্যই এরকম ঝামেলায় পড়া গেছে। হোটেলের রিসেপশনের সামনে কয়েকজনের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে ম্যানেজারকে দেখল ওরা। কৌতূহল বশত এগিয়ে গেল। যা শুনল মন মাথা হালকা হয়ে গেল। একটু আগেই পুলিশ এসে দলবল সমেত তান্ত্রিককে থানায় ধরে নিয়ে গেছে। কয়েকদিন আগে পাশের গ্রামের এক দম্পতির এফআইআরের ভিত্তিতে ওদের ছোট মেয়েটাকে অসুখ সারাবার নাম করে এক রাতে তান্ত্রিকের ডেরায় রাখে। তারপর থেকে তান্ত্রিক ফেরার। ছোট মুন্ডুটার সঙ্গে বাবাকে লকআপে পুড়েছেও। ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল ওদের। রুমে এসে অর্ণব বলল, তাহলে আর অসময়ে ওই ভূতের পাহাড়ে গিয়ে কোনো লাভ নেই। বরং দেরি না করে আজই যাওয়া উচিত, কেননা তোমার বোন তার কাজ করে দিয়েছে। এবার আমাদের পালা। বলেছিলাম না, কাকুলি একটা রাস্তা দেখাবে। এরপর আর কিচ্ছু বলা যায় না। যতই হোক তার বোনের আত্মার শান্তির জন্য করছে। তাছাড়া গাড়িকেও অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। তান্ত্রিকের ঝামেলা কেটে যাওয়াতে অর্ণবের মনেও একটা জোর এসে গেছে। তাড়াতাড়ি স্নান সেরে নিরামিষ খাবারের অর্ডার দিল। যতই হোক মাছ মাংস খেয়ে পিণ্ড দিতে যাবে না। ওদের পরিণত বয়স, পরিণত মস্তিষ্ক হলে এরকম হঠকারী সিদ্ধান্ত নিত না। সব কিছুরই দিনক্ষণ আছে। তাছাড়া পুরোহিত বা পাণ্ডারা হলো একটা মাধ্যম। যুগ যুগ ধরে চলে আসছে এই নিয়ম। যৌবনের রক্তে বলিয়ান হয়ে তার ব্যতিক্রম ঘটানো সবসময় ঠিক নয়। 3:30 নাগাদ ওরা হোটেল ছাড়ল। ম্যানেজারকে জানিয়ে গেল অফিসের কাজে বেরোচ্ছে, রাত্রে ফিরবে না, কাল সকালের দিকে আসবে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওদের গাড়ি যখন ছাড়লো বিকেল 4টে বেজে গেছে। সূর্যের তেজ যে ক্রমশ কমে আসছে। ঘিঞ্জি রাস্তাটা ছাড়িয়ে গাড়ি ফাঁকা রাস্তা ধরল। আগামীকাল কালী পুজো। শ্মশান কালীর মন্দিরেও পুজো হবে। ভক্তরা নিশ্চয়ই ভোরের আলো ফোটার আগেই চলে আসবে। ড্রাইভারটা ওদের বলল, আপনারা কম বয়সী, অ্যাডভেঞ্চার ভেবে যেন রাতের অন্ধকারেই সিঁড়ি ভেঙে উপরে উঠবেন না। ওরা অভয় দিল। 5:10 নাগাদ ওদের নামিয়ে দিয়ে ভাড়া নিয়ে দ্রুত গতিতে ফিরে গেল। মনে হলো পালিয়ে বাঁচল। সকালে যখন এসেছিল এখানে তখন কত লোকজন, আর এখন পুরো শ্মশান। ওরা পায়ে পায়ে টিলাটার নিচে পৌঁছল, যেখান থেকে পাথরের সিঁড়ি শুরু হয়েছে। ইতিমধ্যে সূর্য অস্ত গেছে। শেষ আলোর রশ্মিটুকু পশ্চিম আকাশে একচিলতে লেগে রয়েছে। ওরা সেই স্বল্প আলোতে পাহাড়ের
উঁচু দিকটার দিকে তাকালো। বড় বড় গাছগুলো থেকে দল বেঁধে পাখিরা আর কাকেরা ডাকতে ডাকতে সমতল ভূমির দিকে নেমে আসছে। মনে হচ্ছে ওরাও যেন ওই স্থান ছেড়ে পালাচ্ছে। একটা দুটো দোকান খোলা ছিল, সেগুলোরও ঝাঁপ বন্ধ হচ্ছে। সামনাসামনি আর কাউকে দেখা যাচ্ছে না। শেষ দোকানে যাবার সময় ওদের দেখে বলল, हे बंगाली बाबू, आप लोग इस समय इधर रात भर यही रहेंगे क्या? क्यों? डर का कुछ बात है क्या? লোকটা কিছু বলতে গিয়েও ঢোক গিলে নিল। পাহাড়ের উঁচু দিকটায় তাকিয়ে চোখটা নামিয়ে বড় বড় পা ফেলে লোকবসতির দিকে হাঁটা দিল। চারিদিকে ক্রমশ আঁধার ছাইছে, তার সঙ্গে ঠান্ডাটাও বাড়ছে। ওরা ব্যাগ থেকে ফুলহাতা সোয়েটার বার করে গায়ে চড়ালো। সঞ্জিত হাতে হাত ঘষে বলল, এসো এই বন্ধ দোকানটার সামনে বসে একটু ধূমপান করি। একটু রাত হোক, তারপর প্রেতশিলায় উঠবো, না হলে আবার কেউ দেখে ফেললে বাধা দেবে। অর্ণবের মনে একটা অজানা ভয় খেলা শুরু করেছে। চারিদিকের পরিবেশ এর জন্য অনেকটা দায়ী। প্রায় ঘণ্টাখানেক ধরে দুজনেই নীরব প্রতীক্ষায় কাটালো। এর মধ্যে একটাও কথা হয়নি, যেন সব কথা হারিয়ে গেছে। আসলে দুজনেই ভাবনার সাগরে ডুবে আছে। সঞ্জিত ব্যাগ থেকে টর্চটা বার করল। ঘড়িতে 9টা বাজছে। চলো এবার যাত্রা শুরু করি। অর্ণবের মনে হলো শেষ যাত্রা নয় তো। অনিচ্ছা সত্ত্বেও সিঁড়ির দিকে এগোলো। সিঁড়ির প্রথম ধাপটার কাছে এসে আলো ফেলে দেখল ওপরের দিকে 5-6 ধাপ পর্যন্ত আলোর রেখা যাচ্ছে। তারপর ঘুটঘুটে অন্ধকার। একে বেঁকে সিঁড়িটা বোধ হয় নরকের শেষ প্রান্তে উঠে গেছে। অর্ণব আরও একবার বলার চেষ্টা করল, ভোরেই না হয় ওঠা যাবে। ততক্ষণে সঞ্জিত টর্চের আলোয় 2 ধাপ উঠে গেছে। বাধ্য হয়ে ওর সঙ্গ দিতে হল। বেশ খানিকটা একনাগারে উঠে অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল, এবার একটু দাঁড়াও, একটু জিরিয়ে নি। বাধ্য হয়ে সঞ্জিত দাঁড়ালো। দূরে নিচে লোকালয়ের আলোগুলো জোনাকির মতো জ্বলছে। সিঁড়ির দুপাশে শুধু পাথুরে জমি, আর জঙ্গলের মধ্যে বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চতুর্দিক নিস্তব্ধ, নিচ্ছুম। সারা ধরিত্রী যেন কিসের আগমনের প্রতীক্ষায় অপেক্ষারত। আবহাওয়ায় শীতলতার পরিমাণ ক্রমশ বাড়ছে। এতক্ষণ সিঁড়ি দিয়ে উঠছিল বলে ঠান্ডার পরিমাণটা বুঝতে পারেনি, এখন মালুম পাচ্ছে। অর্ণব শুকনো ঠোঁটটা চেটে বলল, মনে হয় আমরা গোঁয়ার্তুমি করছি। শুধু ওই শুকনো আতপ চাল, তিল, কলা দিয়ে পাকিয়ে ছুঁড়ে দিলেই পিণ্ডদান হয়ে যাবে? মন্ত্রতন্ত্র লাগবে না? এর আগেও বলেছি চিন্তা করো না, পাঁজি নিয়ে এসছি, দানে যা যা লাগবে সব নিয়েছি, মন্ত্রটাও পাঁজিতে আছে। ও চুপ করে গেল। হঠাৎ একটা শোঁ করে হাওয়া উঠল। মনে হলো একখণ্ড বরফ ওদের গায়ে কেউ বুলিয়ে দিয়ে গেল। আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, সবে 80টা সিঁড়ি উঠেছি, এখনো 620টা বাকি। অর্ণব অবাক হলো, ও কি সিঁড়িও গুনছে নাকি? 600 সিঁড়ি সুরে আরো যেন হাঁপিয়ে পড়ল। ইতিমধ্যে বন্ধু 3 ধাপ সিঁড়ি উঠে গেছে। আরে একসঙ্গে চলো, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো। বলতে বলতেই অর্ণব হোঁচট খেল। পাথরের সিঁড়িতে মুখটা আরেকটু হলেই ঠুকে যেত। সঞ্জিত তাড়াতাড়ি 2 ধাপ নেমে এলো। আরে হোঁচট খেলে কি করে? কিসে পা লাগলো? টর্চ ফেলতেই দুজনের চোখেই আতঙ্ক দেখা দিল। কোনই থেকে একটা কালো শুকনো কাটা হাত সিঁড়ির কোণে পড়ে আছে। অর্ণবের শরীরে হিস্টেরিয়া রোগীর ছোঁয়া লাগলো। বেতস পাতার মতো কাঁপতে কাঁপতে মুখ দিয়ে একটা শব্দই বেরিয়ে চলল, বিপদের ঘণ্টি অবজ্ঞা করেও যদি কেউ জেদ বজায় রাখতে চায়, তার অবস্থা যে কতখানি শোচনীয় হয়
কিছুক্ষণের মধ্যে সঞ্জিত বুঝতে পেরেছিল। সঞ্জিতও বেশ ভয় পেয়ে গেছে। একটু আগেও এই সিঁড়ি দিয়ে কতজন উপরে উঠেছে কারো চোখে পড়েনি। তার মানে কাটা হাতটা তখন এখানে ছিল না। মনটাকে শক্ত করে হাতটার উপর আলো ফেলতেই নিজেদের ভুল বুঝতে পারল। ওই আকৃতির একটা শুকনো গাছের ডাল। অর্ণব অনেকটা সুস্থ হলো। একটু একটু জল দাও, যাও একটু জল দাও। বোতল বার করে বলল, বেশি খেও না, মাত্র 2 বোতল এনেছি। জানো তো এই অঞ্চলের জলের বড় অভাব। হাঁ করো, মুখে ঢেলে দিচ্ছি। ও হাঁ করতেই চারিদিকে একটা চামড়া পচার বিকট গন্ধে জায়গাটা ভরে উঠল। মনে হলো অন্নপ্রাশনের ভাত পর্যন্ত গলা দিয়ে উঠে আসবে। সঞ্জিতের কানের কাছে কে যেন ফিসফিস করে বলে উঠল, শিগগিরই জলের বোতল ব্যাগে ঢোকাও। কত শত বছর ধরে কত অতৃপ্ত আত্মারা এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে, আর তুমি ওদের সামনে জলের লোভ দেখাচ্ছ। এ তো সেই স্বপ্নের কাকলির গলা। ও চমকে উঠে অন্ধকারটার দিকে তাকালো। কেউ কোথাও নেই, কিন্তু কথাগুলো মাথার মধ্যে গিয়ে হাত পা অবশ করে দিল। কথাগুলোর মধ্যে সত্যতা আছে। জলপান করার লোভে বিদেহী শরীরগুলো নিশ্চয়ই কাছাকাছি চলে এসেছে। বন্ধুর মুখে টর্চটা ধরে অর্ণব বলল, কি হলো, জল দাও। ওর মনে হলো কোনো অশরীরই জল চাইছে। বোতলটা চটপট ব্যাগের ভেতর ঢুকিয়ে কাঁপা গলায় বলল, আর খেতে হবে না, বরং তাড়াতাড়ি পা চালা। আবার শুরু হলো সিঁড়ি ভাঙা। ওদের জুতোর শব্দে ওরা বারবার চমকে উঠছে। মনে হচ্ছে সিঁড়ি বেয়ে নরকের দরজায় পৌঁছচ্ছে। কত রাত হলো কে জানে। আকাশে অসংখ্য তারার মেলা। অমাবস্যার রাত্রি বলে অন্ধকারটা বেশি জমাট। খানিকটা সময় ধরে এক নাগারে উঠছে। দুজনের কোমরেই বেশ ব্যথা করছে। যতই জোয়ান হোক, এই পাথরে সিঁড়ি চড়ার অভ্যেস নেই। এই ঠান্ডাতেও ঘেমে গেছে। সঞ্জিতেরও মনে হচ্ছে একটু দাঁড়ানো দরকার। প্রায় 200 সিঁড়ি উঠে এসেছে। বুকটা তেষ্টায় ফেটে যাচ্ছে। অর্ণবের অবস্থাও একই রকম, কিন্তু জলের নাম মনে আসতেই সিঁটিয়ে উঠল। ইচ্ছেটাকে দমন করল। এই সময় কানে একটা বাচ্চা ছেলের কান্না ভেসে এলো। নিচে কবরখানা থেকে কোনো মরা বাচ্চা কাঁদছে। সঞ্জিত ভালো করে শুনে বলল, শকুনের বাচ্চা। অন্ধকারে টর্চের আলো বন্ধ করতেও ভয় লাগছে, কিন্তু সেই থেকে এক টানা চলছে। ব্যাটারি যদি ফুরিয়ে যায়। কথাটা মনে আসতেই সঞ্জিতের মনের কোটরে লুকিয়ে থাকা ভয়টা শক্তি বাড়াতে শুরু করল। মাত্র 200 সিঁড়ি ভেঙেই কাহিল হয়ে পড়েছে। এখন মনে হচ্ছে গোয়ার তুমিটা না করলেই ভালো ছিল। ঘড়িতে সবে 12:30 বাজে। অর্ণব মনে হয় খুবই ক্লান্ত হয়ে পড়েছে। মিনমিনে স্বরে বলল, আর পারছি না, একটু একটু জল দেবে? তুমি না একটু বায়না টায়না কম করো। হ্যাঁ, তুমি তো তবু একবার জল খেয়েছো, আর আমি? যা বাবা, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি খাও না। সঞ্জিত আসল কথাটা না পারছে বলতে, না পারছে গিলতে। সেই জন্য ভয় রাগ মিশে মাথাটা এলোমেলো হয়ে যাচ্ছে। চলো চলো, আর একটু এগিয়ে জল খাওয়া যাবে। পুনরায় শুরু হলো সিঁড়ি বেয়ে ওঠা। প্রায় মিনিট 5 ওঠার পর সঞ্জিত হঠাৎ দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে হাতের ব্যাগটা কেউ পিছু থেকে টানছে। আতঙ্কের নাগপাশ ওর মনটাকে গিলতে শুরু করল। আতঙ্কে গায়ের রোমকূপগুলো খাড়া হয়ে গেল। ওকে দাঁড়াতে দেখে অর্ণব টর্চ হাতে দাঁড়িয়ে গেল। সঞ্জিতকে দেখে মনে হচ্ছে সারা শরীরে প্রাণ নেই। অর্ণব কাছে এসে বলল, তখনই বললাম একটু জল খাও। উত্তর দেবার ক্ষমতাটুকু ও হারিয়ে ফেলেছে।
কেননা ব্যাগটা এখনো কেউ ধরে রেখেছে, টেনেও ছাড়াতে পারছে না, পেছন ফিরে কাউকে দেখতে পাচ্ছে না। মনে হচ্ছে ব্যাগের ভেতরে রাখা পিণ্ডের যাবতীয় জিনিস আর জলটুকু কেউ ছিনিয়ে নিতে চাইছে। বন্ধুর মুখের চেহারা দেখে অর্ণবের বুকটাও কেঁপে উঠল। সঞ্জিত যে প্রচণ্ড ভয় পেয়েছে সেটা অর্ণব বুঝতে পারছে, কিন্তু কেন ভয় পেয়েছে সেটাই মাথায় ঢুকছে না। পাশে সে ঝাঁকড়া তেঁতুল গাছটা, লোকে বলে এটাতে নাকি অশরীরীদের বাস। কোনো রকমে কয়েকটা কথা উচ্চারণ করে সঞ্জিত। এই ব্যাগটা একটু ধরবে? অর্ণব ব্যাগটা হাতে নিতে গিয়ে বলে, কই ব্যাগটা ছাড়ো। সঞ্জিত ব্যাগটা আগেই ছেড়ে দিয়েছে। টর্চের আলোতে দেখল ব্যাগটা শূন্যে ঝুলছে, আর অন্যদিক থেকে ধরে অর্ণব টানাটানি করছে। সঞ্জিত এই প্রথম আর্তনাদ করে উঠল, ছেড়ে দাও, ছেড়ে দাও ব্যাগটা, ব্যাগটা ছেড়ে দাও। বন্ধুর চিৎকারে অর্ণব ব্যাগটা ছাড়তেই ব্যাগটা সিঁড়িতে ধপাস করে পড়ল। দুজনেই ভয়ের শেষ সীমানায় পৌঁছে গেল, কেননা দুজনেই এইমাত্র উপলব্ধি করেছে বিদেহী অতৃপ্ত আত্মাদের উপস্থিতি। ওরা বুঝতে পারছে না এরপরে কি হতে চলেছে এবং সেই নারকীয় কাণ্ড প্রতিরোধ করার ক্ষমতা এই মুহূর্তে ওদের শরীরে কতটুকু অবশিষ্ট আছে। পায়ের কাছে পড়ে থাকা ব্যাগটা দুজনেই বিহ্বল দৃষ্টিতে দেখছে। সঞ্জিত দাঁতে দাঁত চেপে নিচু হয়ে ব্যাগটা তুলল, কেননা ওর মধ্যে কাকলির ছবিটাও আছে। অর্ণবের হাতের টর্চটা একটু দপদপ করে উঠল। যা ভেবেছিল তাই ঘটতে চলেছে। টর্চের ব্যাটারি দেহ রাখতে চলেছে, তার মানে একটু বাদেই অমাবস্যার কালো অন্ধকার ওদের গ্রাস করতে চলেছে। কাকলির একটা কথা সঞ্জিতের মনে হঠাৎ উদয় হলো, এখানে এই আধারে আমি একা, বড় একা। এবার থেকে আমরা দুজনে একসঙ্গে এই অন্ধকার জগতে থাকব। স্বপ্নের সেই কথাগুলোর দেহ মনকে নাড়িয়ে দিল। তাহলে কি কাকলির গোপন ইচ্ছে সার্থক হতে চলেছে? তাহলে কিসের আকর্ষণে সঞ্জিত এখানে এসেছে? এত বারণ নিষেধ শোনার পরও গভীর রাত্রে এই পথের যাত্রী হলো কেন? চোখের সামনে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরও কি মোক্ষ লাভের আশায় এখনো দাঁড়িয়ে আছে? বিপদের সংকেত কি বুঝতে পারছে না? তার সঙ্গে অর্ণবকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে না? এটুকু সোজা কথা মাথায় ঢুকছে না কেন যে টর্চের দুটো ব্যাটারি এক নাগারে সারা রাত আলো বিকিরণ করতে পারে না। তারপর আলোর শেষ রশ্মিটুকু হারিয়ে যাবার পর ঘুটঘুটে কালো অন্ধকারে অন্ধের মতো তারা কি করবে? কোন শক্তি দিয়ে অন্ধকারকে জয় করবে? কাকলির বিদেহী আত্মা পারবে তাদের পুনরায় আলোর জগতে ফিরিয়ে দিতে? প্রশ্নের পর প্রশ্ন ওর মস্তিষ্কে আছড়ে পড়ছে, যার ফলে ওদের এগিয়ে যাওয়া ক্রমশ শিথিল হচ্ছে। এবারে দুজনে দাঁড়াতে বাধ্য হলো, কেননা কয়েক ধাপ সিঁড়ির উপরে 4-5টা কুয়াশার ডেলার মতো কি পড়ে আছে। সঞ্জিত আলোটা কুয়াশার মণ্ডগুলোর উপর ফেলল। এরকম আশ্চর্য কুয়াশা জীবনে দেখেনি। আকাশ একদিকে পরিষ্কার, এক একটা ফোলানো বড় বেলুনের মতো কুয়াশার আকৃতি। সঞ্জিত এক ধাপ উঠল ভালো করে দেখার জন্য। দুজনেই পরিষ্কার দেখতে পেল কুয়াশার ডেলাগুলো স্থির নয়, ধীর করে কাঁপছে। মনে হচ্ছে ওগুলো জীবন্ত। টর্চের আলোয় মনে হচ্ছে এক একটা হাত পা বিহীন মানুষের অবয়ব। মুখের কাছটা অল্প কালছে, যেন ছোট ছোট হা করে আছে। ধীরে ধীরে উপরের ধাপগুলোতে ওদের সংখ্যা বাড়ছে। কয়েক মিনিটের মধ্যে উপরের সব ধাপগুলো অজস্র কুয়াশার পুতুলে ভরে গেল। সঞ্জিত আর অর্ণবের মস্তিষ্কে একসঙ্গে বিপদের সংকেত বাজতে শুরু করেছে, কেননা ওরা বুঝতে পারছে এরপরে আর উপরে যাওয়া সম্ভব নয়। ওগুলো যে অতৃপ্ত আত্মার দল।
তাতে কোনো সন্দেহ নেই। কুয়াশার মূর্তিগুলো এবার এক ধাপ করে নেমে ওদের দিকে এগিয়ে আসছে। তার সঙ্গে হাওয়ায় ভেসে আসছে পচা বাসি মাংস পোড়ার গন্ধ। আর একটা সিঁড়ি নামলেই ওরা ওদের ছুঁয়ে ফেলবে। সঞ্জিত ব্যাগটা শক্ত করে জড়িয়ে ধরবে। দুজনের চোখেই পালাবার শপথ। সঞ্জিত কোনো রকমে উচ্চারণ করল, শিগগিরই নিচে নেমে চলো। পা দুটো যেন অপেক্ষা করছিল নির্দেশ শোনার জন্য। উড়িয়ে কি মুড়ি করে দুটো তিনটে ধাপ টপকে টপকে ওরা নামতে লাগলো। বিদ্যুৎ বেগে নামছে ওরা প্রাণের ভয়। পিঠের কাছেই শুনতে পাচ্ছে কান্না, হাসি, রাগ মেশানো অশরীরীদের গর্জন। ওদের মনে একটাই প্রশ্ন, পারবে কি নিচের মাটিতে পা রাখতে এদের স্পর্শ এড়িয়ে? একেবারে সিঁড়ির শেষ ধাপে পৌঁছে আর পারল না শরীরের ভারসাম্য রাখতে। হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। চোখ দুটোতে কালো অন্ধকার নেমে এলো। জ্ঞান হারালো ওরা। পরে সকালের আলো ফোটার পর একটা কোলাহলের শব্দে যেন ঘুম থেকে উঠল সঞ্জিত ও অর্ণব। ওদের ঘিরে একটা মানুষের জটলা। সঞ্জিত মনে মনে ঠিক করে নিল কি বলবে। তারপর বলল, ভোর রাতে আমরা এসেছিলাম পিণ্ডদানের জন্য, অনেকটা পথ হেঁটে এসেছি, তাই ঘুমিয়ে পড়েছিলাম। বলে এদিক ওদিক তাকিয়ে দেখে নিল ওই সন্ধ্যের দোকানিটা আশেপাশে আছে কিনা। ভাগ্যিস হাত পা কেটে ছড়ে যায়নি, তাই রক্ষে। এরপর একজন পুরোহিত নিয়ে ওরা প্রেতশিলায় উঠল। রাতের ঘটনাটা তখনও চোখের সামনে ভাসছে। ভালোভাবে পিণ্ডদান সম্পন্ন হলো। ওরা যখন নেমে আসছে ওদের চোখে পড়ল পাহাড়ের ঢালু বেয়ে কাকলির অস্পষ্ট শরীরটা এগিয়ে চলেছে জঙ্গলের দিকে। একবার মুখ ফিরিয়ে ওদের দিকে তাকালো, দেখল সেই মুখে একটা তৃপ্তির ছাপ। একটু বাঁধে ধোঁয়ার শরীরটা মিলিয়ে গেল চিরতরের জন্য। শেষ হলো আজকের গল্প। লেখক শ্রী শঙ্কর চ্যাটার্জির কলমে পিণ্ডদান। আজকে গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে হরোস্কোপ অফিসিয়াল, স্কেয়ার এলিভেটর এবং হানাবাড়ি থেকে রুভিনা, পার্থ, মৃত্তিকা, সৌমিক, নীলাঞ্জন, অস্মিতা, দুর্বা আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদা করেছে কৃষ্ণেন্দু। স্ক্রিপ্টিং সুচেতা। বিশেষ সহযোগিতায় দিশানি। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধু, আজকের গল্পটা কেমন লাগলো জানাও আমাদের কমেন্ট বক্সে। আর তোমরা তো জানো, তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমরা রিপ্লাই ব্যাক করি। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও এবং শেয়ার করে দাও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে। এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো গল্প এলে সবার আগে তাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, আমরা কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছি তোমাদের সামনে বিভিন্ন ধরনের গল্প নিয়ে এসে তোমাদেরকে উপহার দিতে। তোমরাও তাহলে একটু আমাদের সাথে সাথ দাও, এই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহটা বাড়িয়ে তোলো।
কি আমাদের উৎসাহ তাহলে তোমরা বাড়াবে তো? আমরাও তোমাদের সামনে নতুন নতুন গল্প এনে তোমাদের উপহার দেব। তাহলে বন্ধু, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।